হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের পার্ট 9 এটা শুরু করব। এই পার্ট 9-এ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এর আগে যে পার্ট 8 সেখানে কি দেখেছিলে তোমরা, যে তড়িৎ দ্বিমেরু কাকে বলে, সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তারপরে স্কেলার রাশি না ভেক্টর রাশি, একক মাত্রা, এগুলো। তারপরে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। ঠিক আছে, এটা আমরা লাস্ট দেখেছিলাম পার্ট 8-এ। আজকে হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু তার লম্ব সমদ্বিখণ্ডকের উপরের কোনো একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালাটা কি হবে সেটা আমরা ভালো করে দেখব। দেখো, লম্ব সমদ্বিখণ্ডক মানে ওই তড়িৎ দ্বিমেরুটাকে বা তড়িৎ দ্বিমেরুর উপরে একটা আমরা লম্ব টানবো, যে লম্বটা ওই তড়িৎ দ্বিমেরুটাকে কি করবে, দুটো সমান ভাগে ভাগ করবে। তাহলে দেখো, এখানে এই বরাবর যদি আমি একটা রেখা টানি, বা এখানে যে রেখাটা আমি টেনেছি সেই রেখাটা দেখো তড়িৎ দ্বিমেরুটাকে কি করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে, এবং ওই রেখাটা তড়িৎ দ্বিমেরুর উপরে কি লম্বভাবে অবস্থিত। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো একটা বিন্দু হচ্ছে কি আর। তাহলে আর বিন্দুতে আমাকে কি করতে হবে, প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আর বিন্দুতে প্রাবল্য বলতে এ বিন্দুতে যে প্লাস আধান আছে আর বি বিন্দুতে যে মাইনাস আধান আছে, দুটোর জন্য কি প্রাবল্য থাকবে। তাহলে দেখো, যেহেতু এটা তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে, তার দ্বিমেরু ভ্রামক পি, এটা ইকুয়াল টু কী হবে, 2L কিউ। ঠিক আছে, এইবার আমরা স্টেপ বাই স্টেপ তড়িৎ দ্বিমেরুটাকে কি করব। তাহলে এবার লেখো, এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য আর বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, তাহলে আর বিন্দুতে যে প্রাবল্য সেটা তুমি ধরে নাও কত, E1। তাহলে E1 ইকুয়াল টু দেখো 1/4πε0 কিউ বাই, দেখো এই যে তড়িৎ দ্বিমেরু তার মধ্যবিন্দু থেকে আমরা ধরে নিয়েছি আর বিন্দুটা কি x দূরে অবস্থিত। তাহলে দেখো এইটুকু কত হবে, দেখো এই টোটালটা হচ্ছে 2L, তাহলে এইটুকু হচ্ছে কত, L। তাহলে এইটা দেখো হবে √, বা এটাকে তুমি যদি আর ধরে নাও, ঠিক আছে, আর ধরো, কেন, কারণ এর আগে যেটা আমরা করেছিলাম অক্ষের উপরে যে কোনো বিন্দু সেখানে আর ধরেছিলাম। তাহলে এটা যদি তুমি আর ধরে নাও, তাহলে এটা আর, তাহলে দেখো হবে r² প্লাস কত L², এইটা। ঠিক আছে, তাহলে নিচে তুমি এটাকে লেখো এ আর তার স্কোয়ার। এখানে এর অভিমুখটা কোন দিকে হবে, দেখো এখানে এই জায়গাটা কি প্লাস আধান আছে, আর আর বিন্দুতেও কি একক ধনাত্মক আধান বা একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। তাহলে এ কী করবে, বিকর্ষণ করবে। তাহলে এর অভিমুখ হবে দেখো এ আর বরাবর। ঠিক আছে, তাহলে এ আর বরাবর বলতে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ E1 এই বরাবর কি থাকবে। ঠিক আছে, এইবার এখানে দেখো এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে 1/4πε0 কিউ বাই, দেখো ওইটা রুট আছে তার স্কোয়ার হবে এখানে, তাহলে r² প্লাস কত L²। ঠিক আছে, এইবার দেখো তুমি ধরে নাও এখানে এই যে অক্ষটা এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা। মানে এই রেখাটা তড়িৎ দ্বিমেরুর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো সেটা থিটা। এবার দেখো এইটা যদি থিটা হয়, এই বরাবর যদি আমরা একটা রেখা টানি, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। কেন, কারণ দেখো এইটা আর এইটা কি অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ পরস্পর কী হবে, সমান হবে। তাহলে দেখো এইটাকে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, তাহলে সেই উপাংশ দুটো কীরকম হবে সেটা দেখো ভালো করে। দেখো, আমরা জানি এখানে যে কনসেপ্টটা কাজে লাগাবে, ক্লাস 11-এ ভেক্টরে পড়েছো যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কী করা যায়, ভাগ করা যায়। তাহলে দেখো, যেহেতু এখানে E1টাকে একটা ভেক্টর, তাহলে ওকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাঙবো। তাহলে দেখো এইটা যেহেতু থিটা, তাহলে এই বরাবর উপাংশটা কী হবে, E1 cos θ, আর E1 cos θ সঙ্গে এই বরাবর যেটা হবে সেটা E1 sin θ। ঠিক আছে, তাহলে উপাংশে আমরা কি করে নিলাম, একেবারে ভেঙে নিলাম।
ঠিক একই রকমভাবে দেখো বি বিন্দুতে যে মাইনাস কিউ আধান আছে তার জন্যও কী হবে একটা প্রাবল্য পাওয়া যাবে। তাহলে এই রেখাটা যদি তুমি টানো তাহলে এইটারও দেখো দৈর্ঘ্য হবে আর স্কোয়ার প্লাস কত এল স্কোয়ার। তাহলে এইবার আমরা লিখব বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য আর বিন্দুতে প্রাবল্য। ঠিক আছে, এটা E2, এটা ইকুয়াল টু দেখো 1/4πε0 কিউ বাই একেবারে লিখে দিচ্ছি, এটা দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এর অভিমুখটা কোন দিকে হবে? দেখো এখানে ধনাত্মক চার্জ, এখানে ঋণাত্মক চার্জ, তাহলে টানবে, তাহলে E2-র যে অভিমুখ সেটা কোন দিকে হবে? এই দিকে। তাহলে এইটা হচ্ছে কি E2, তাহলে এটা হচ্ছে আর বি বরাবর। ক্লিয়ার? এইবার এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। কেন? কারণ যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই দিকের দৈর্ঘ্যটা যা এই দিকের দৈর্ঘ্যটাও সেম। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও কী হবে? থিটা হবে। আর এটা যদি থিটা হয় তাহলে দেখো এইটাও কী হবে? থিটা। তাহলে E2 যেটা, সেই E2টাকেও দেখো পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি ভাঙা যাবে। তাহলে এই বরাবর E2-র উপাংশ দেখো হবে E2 cos থিটা, আর এই বরাবর একটা উপাংশ থাকবে সেটা হচ্ছে E2 sin থিটা। ঠিক আছে, তাহলে এইবার ভালো করে ছবিটা তোমরা যদি লক্ষ্য করো, বা ছবিটা সেই সঙ্গে সঙ্গে E1 আর E2 রাশিমালা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এই E1 sin থিটা আর E2 sin থিটা দেখো একটা আর একটার কি বিপরীত অভিমুখে আছে, এবং সেই দুটো কি পরস্পর কী হবে? সমান হবে। কেন? কারণ এখানে E1 আর E2 এই দুটোর সমীকরণ যদি তুমি দেখো, E1 আর E2 পরস্পর কি সমান। তাহলে উপরের দিকে কি আছে? E1 sin থিটা, আর নিচের দিকে আছে একটা উপাংশ E2 sin থিটা। তাহলে যেহেতু এই দুটো পরস্পর সমান, তাহলে একে অপরকে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে লেখো, এখানে E1 sin থিটা ও E2 sin থিটা, বা এটা লিখে দাও E1 sin থিটা সমান E2 sin থিটা হওয়ায় একে অপরকে প্রশমিত করে দেবে। ঠিক আছে, প্রশমিত করে দেবে বা কী করে দেবে? ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তাহলে একে অপরকে কী করে দিল? ওরা প্রশমিত করে দিল। তাহলে দেখো আর বিন্দুতে যে লব্ধিটা পাওয়া যাবে, সেই লব্ধিটা কার জন্যে? একটা হচ্ছে E1 cos থিটা আর একটা হচ্ছে E2 cos থিটা, ওই দুটো যোগফলের সঙ্গে সমান। তাহলে এইবার লেখো অতএব আর বিন্দুতে লব্ধি প্রাবল্য, এটা তুমি ধরে নাও কত? E। তাহলে E সমান কত হবে? দেখো E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এবার যেহেতু এখানে E1 আর E2 কি সমান, তাহলে সমান হলে দেখো এটাকে আমি এরকম লিখতে পারি 2E1 cos থিটা, এটা লেখা যাবে 2E1 cos থিটা। এবার এইটার সমান দেখো 2 ইন্টু E1 এর ভ্যালু আছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার প্লাস কত এল স্কোয়ার। আর ওই যে চিত্র, সেই চিত্র অনুসারে যদি তুমি cos থিটা বার করো, দেখো cos থিটার সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো এ ও আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু এইটা থিটা, তাহলে এটা কি লম্ব, এটা ভূমি, আর এটা কি অতিভুজ। ঠিক আছে, তাহলে cos থিটার সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে আলটিমেট দেখো এল বাই তোমার অতিভুজ মানে √আর স্কোয়ার প্লাস কত এল স্কোয়ার। ঠিক আছে, এটার সমান তোমার হবে 2, আচ্ছা এটাকে এরকমভাবে লিখে দাও 1/4πε0 2L কিউ উপরে থাকলো, আর এইটা দেখো হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার কত 3/2। ঠিক আছে, এইবার এখানে দেখো 2L কিউ, সেটা আবার কত? পি। তাহলে এটার সমান কি আসছে? 1/4πε0 পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ারে কত 3/2। তাহলে এইটাই হচ্ছে ওই আর বিন্দুতে লব্ধি প্রাবল্যের ইকুয়েশান। অর্থাৎ একটা
তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দু, সেখানে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা, সেই রাশিমালা কোনটা আসছে? এইটা আসছে। ঠিক আছে, এইবার এখানে যদি আমরা একটা স্পেশাল কেস ধরি, অর্থাৎ তোমার যদি এরকম হয় যে যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন কত? এল হয়। ভালো করে দেখো, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন কত? এল, অর্থাৎ আর বিন্দুটা ও বিন্দু থেকে কি অনেক অনেক যদি দূরে অবস্থিত হয়, তাহলে তখন কি হবে? দেখো, ওই আর এর সঙ্গে এলটাকে যোগ করাও যা, না যোগ করা সমান হবে। তাহলে যদি এটা হয়, তাহলে তখন দেখো ইটার ইকুয়েশন আমরা কি লিখতে পারবো? তাহলে তখন দেখো ই সমান 1/4πε0 পি বাই কত লিখতে পারবো? r² টু দি পাওয়ার কত? 3/2, কারণ এলটাকে তুমি কি করে দাও? 0 করে দাও। ঠিক আছে, তাহলে এইটার সমান আসবে দেখো 1/4πε0 ইন্টু পি বাই কত হবে? r3। তাহলে যদি তোমার ওই আর এর মানটা এলের তুলনায় অনেক অনেক গুণ বড় হয়, তাহলে তখন প্রাবল্যের রাশিমালা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার ইকুয়েশন কোনটা হবে? এইটা হবে। এইবার এই যে লব্ধি প্রাবল্য ইটা আমরা পেলাম, সেই এর অভিমুখ কোন দিকে? তাহলে এর অভিমুখ দেখো এই বরাবর হবে। এটা আর এটার নাম দিয়ে তুমি যদি এস দিয়ে দাও, তাহলে এর যে অভিমুখ, সেই অভিমুখটা কোন দিকে হবে? অভিমুখটা তোমার এইটা বা যে কোনো একটা লেখো, আর এস বরাবর। ঠিক আছে, এইবার এখানে দেখো তড়িৎ দ্বিমেরু যেটা, সেই তড়িৎ দ্বিমেরুর অভিমুখ কোন দিকে হয়? আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হয় সবসময় কি মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, অর্থাৎ পি যেটা, তার অভিমুখ কোন দিকে হবে? এই বরাবর। তাহলে পি এর অভিমুখ মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। ঠিক আছে, তাহলে এই যে আমরা রাশিমালাটা পেলাম, এখানে যদি আমরা ভেক্টর রূপটা লিখি, তাহলে সেই ভেক্টর রূপটা কীরকম হবে? ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি বলে যে কুলম্বের যে সূত্র, সেই সূত্রের কি ভেক্টর রূপটা লেখো, তাহলে ভেক্টর রূপে আমরা দেখতে পাচ্ছি যে ই এবং পি এই দুটো পরস্পর কি বিপরীত দিকে আছে। তাহলে বিপরীত দিকে থাকার জন্যে ওখানে তোমার কি হবে? একটা মাইনাস সাইন আসবে। তাহলে দেখো ই এটা ইকুয়াল ই ভেক্টর, এটা ইকুয়াল টু -1/4πε0 পি ভেক্টর বাই কত? r3। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার ওই প্রাবল্য যেটা আমরা পেলাম, সে প্রাবল্যের ভেক্টর রূপ। ঠিক আছে, কেন এখানে মাইনাসটা হলো? কারণ দেখো পি এর অভিমুখ কোন বরাবর? মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে বা প্লাস আধান বরাবর, আর এখানে ই এর অভিমুখ বা লব্ধি যেটা পাচ্ছি, সে লব্ধির অভিমুখ এই বরাবর বিপরীত দিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী পি আর ই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি। এটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, আর একটা জায়গা দেখো, তাহলে এই যে লম্ব সমদ্বিখণ্ডক, সে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, সেটা আমরা পাচ্ছি এইটা ই ইকুয়াল টু 1/4πε0 পি বাই কত? r3। আর একটা আমরা দেখেছিলাম এর আগের দিন, অক্ষের উপরে যে প্রাবল্য, সে অক্ষের উপরে প্রাবল্যটাকে যদি আমরা ধরো ই এ দ্বারা প্রকাশ করি, অক্ষের উপরে প্রাবল্যের রাশিমালা কি ছিল? 1/4πε0 ইন্টু কত? 2p বাই কত? r3। আর এটাতে কি আছে? এটা যদি তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটাকে যদি ধরো আমরা ইপি দ্বারা প্রকাশ করি, তাহলে ইপি সমান কত? মাইনাস বা এটা ইপি, তাহলে মাইনাসটা মানে ভেক্টর রূপটা দেওয়ার দরকার না, জাস্ট জেনারেল যে ইকুয়েশন সেটা যদি আমরা বসাই, তাহলে কি আসছে? এইটা। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে যদি তুমি লক্ষ্য করো, দেখো এই 1/4πε0 পি বাই r3 ইন্টু এটাকে কি 2 লিখতে পারি। তাহলে এটা দেখো ইপির সঙ্গে সমান হয়ে গেল। তাহলে দেখো ই এ এটার সমান হচ্ছে কি 2 ইন্টু ইপি, তাই না? অর্থাৎ একই দূরত্বে, দেখো যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে একই দূরত্বে যদি আমরা অক্ষের উপর কোনো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে সেই জায়গাটায় প্রাবল্য মাপি, সেখানে যা ভ্যালু হবে, আমরা যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যাই, তাহলে সেখানে প্রাবল্যটা কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। বা লম্ব সমদ্বিখণ্ডক বরাবর আর দূরত্ব যাওয়ার পরে ওখানে যা প্রাবল্য হবে, অক্ষের উপরে ঠিক একই পরিমাণ দূরত্ব যদি আমরা যাই,
তাহলে সেখানে প্রাবল্যটা কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশানটা খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে গতদিন আমরা দেখেছিলাম অক্ষের উপরে কোনো একটা বিন্দু, আর আজকে দেখলাম লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু। খুবই একটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে এটা ভালো করে। দুটো ইকুয়েশান তাহলে, এবং এই দুটোর মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে কোনটা বড় এবং কতটা বড়, এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটা ভালো করে মাথায় রাখবে। এগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এরপরে যেটা আমরা দেখব, যে কোনো একটা বিন্দুতে, যে কোনো বিন্দু বলতে আমরা এমন একটা বিন্দু নেব তড়িৎ দ্বিমেরুর আশেপাশে, যেটা তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও অবস্থিত না, আবার অক্ষের উপরেও কি অবস্থিত না। তাহলে সেই বিন্দুতে যদি আমরা নিই সেই বিন্দুটা, তাহলে সেখানে প্রাবল্যের রাশিমালা কী হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, খুব ভালো করে দেখবে এটা। তাহলে এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। এখানে ধরো মাইনাস কিউ আধান, প্লাস মাইনাস যে কোনো একটা নিতে পারো। এখানে একটা কি আছে, এ বিন্দু, এখানে হচ্ছে প্লাস আধান, এটা হচ্ছে কি বি বিন্দু, আর এর যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুটা হচ্ছে কত, ও। ঠিক আছে, এর টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে 2L। তাহলে এর তড়িৎ দ্বিমেরু ভ্রামক P ইকুয়াল টু কথা আছে, এখানে হেডিং দিই, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা নির্ণয়। তাহলে এমন একটা বিন্দু যেটা কি লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও না, আবার অক্ষের উপরেও অবস্থিত না। তাহলে যে কোনো একটা বিন্দু তুমি এইখানে নিয়ে নাও। তাহলে এইটা হচ্ছে ধরো একটা বিন্দু, সেটা আর। তাহলে দেখো আর বিন্দুটা কি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত না, কারণ লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটা। ঠিক আছে, আর অক্ষ মানে কি এইটা, তার কোনোটাতেই কি অবস্থিত না। তাহলে এইখানে তোমার প্রাবল্য কত হবে সেটা আমরা বার করব। এবং তুমি ধরে নাও এই দ্বিমেরুটার মধ্যবিন্দু ও থেকে আর বিন্দুর যে দূরত্ব কত, থিটা, আর এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ ও আর রেখাটা তড়িৎ দ্বিমেরুর সঙ্গে যে কোণটা করেছে সেটা হচ্ছে কত, থিটা। ঠিক আছে, এইবার এখানে আচ্ছা 2L যে দূরত্বটা সেটা আমরা না লিখে, আমরা তো জানি যে তড়িৎ দ্বিমেরুর একটা দূরত্ব আমরা কি 2L ধরি। এইবার এখানে দেখো এই যে তড়িৎ দ্বিমেরুটা আমরা পেলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক P ইকুয়াল টু কত হবে, 2L3। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়, সবসময় মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। তাহলে এখানে যে তড়িৎ দ্বিমেরুটা তার যে অভিমুখ, সেই অভিমুখটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো পি এর অভিমুখ এই বরাবর। এবার তড়িৎ দ্বিমেরু ভ্রামকে কি একটা ভেক্টর রাশি, আর আমরা ক্লাস 11-এ ভেক্টরে শিখেছি যে কোনো একটা ভেক্টর তাকে অবশ্যই পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাগ করা যায়। তাহলে দেখো পি যেহেতু ভেক্টর, তাহলে তাকে আমরা পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কী করতে পারি, অবশ্যই ভাগ করতে পারি। তাহলে যদি ভাগ করি তাহলে কি আসবে, তাহলে দেখো এই পি এর একটা উপাংশ যদি ধরো এই বরাবর হয়, যেহেতু এটা থিটা, তাহলে পি এর এই বরাবর উপাংশটা কী হবে, পি কস থিটা, আর একটা কী হবে, পি কস থিটার সঙ্গে লম্বভাবে থাকবে। তাহলে পি কস থিটার সঙ্গে লম্বভাবে মানে দেখো এই বরাবর, তাহলে এই বরাবর পি এর উপাংশ সেটা কত আসবে, পি সাইন থিটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে পিটাকে আমরা দুটো উপাংশে ভাগ করলাম, পিটাকে একটা তড়িৎ দ্বিমেরু, তাহলে যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর যে উপাংশ সেটা অবশ্যই কি হবে, একটা তড়িৎ দ্বিমেরু হবে। যেমন ধরো একটা বাঁশ গাছ, সেখান থেকে যদি অন্য কিছু তৈরি হয়, তাহলে সেই বাঁশের যে নিচ দিয়ে কোড়া বেরোয় বলে ওটা, তাহলে সেটা কী হবে, বাঁশ গাছই হবে। মানুষের বাচ্চা কি মানুষ হয়, এরকম। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে উপাংশ সেটা কি হবে, অবশ্যই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে। তাহলে এখানে দেখো এই পি কস থিটাটা কি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উপাংশ, আর পি সাইন থিটা সেটাও কি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের উপাংশ। তাহলে সেই দুটোকে কি আমরা দুটো তড়িৎ দ্বিমেরু ভাবতে পারি।
তাহলে দেখো এই পি সাইন থিটাকে যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরু ভাবি, তাহলে এইটা ধরো তার অভিমুখ এইটা, তাহলে এইটা হচ্ছে পি সাইন থিটা একটা তড়িৎ দ্বিমেরু। এই আর বিন্দুটা দেখো ওই পি সাইন থিটা যে তড়িৎ দ্বিমেরুটা আছে তার কি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত একটা বিন্দু, আর পি কস থিটার যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা বা তড়িৎ দ্বিমেরুটা আছে আর বিন্দুটা কি তার অক্ষের উপরে অবস্থিত। তাহলে ওই আর বিন্দুতে এর জন্য কী হবে, একটা প্রাবল্য থাকবে, এর জন্য কি একটা প্রাবল্য থাকবে। ঠিক আছে, এইবার আমরা এইভাবে যদি লিখি যে পি কস থিটা তড়িৎ দ্বিমেরুর জন্য আর বিন্দুতে প্রাবল্য, এটা কত হবে, এটা তুমি ধরে নাও কত E1। তাহলে E1 সমান কত হবে, এর আগে আমরা দেখেছি যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন কী ছিল, 1/4πε0 2p বাই কত r3। তাহলে ওখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কী ছিল, p, ওই জন্য 2p বাই r3। এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কত, p cos থিটা। তাহলে এটা দেখা হবে 1/4πε0 2p cos থিটা বাই কত r3। এর অভিমুখ কোন দিকে হবে, দেখো আমরা দেখেছি যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ওই তড়িৎ দ্বিমেরুর অভিমুখ যেদিকে হয় সেই দিকেই হয়। তাহলে দেখো পি কস থিটার অভিমুখ কোন দিকে, এই দিকে। তাহলে এখানে যে প্রাবল্যটা পাওয়া যাবে E1, সেই E1 এর অভিমুখ কোন দিকে হবে, এই দিকে হবে, কারণ তড়িৎ দ্বিমেরুর অভিমুখ আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কি একই দিকে হয়, তাহলে দেখো এই দিকে হবে। ঠিক একই রকমভাবে আর বিন্দুটা পি সাইন থিটা যে তড়িৎ দ্বিমেরু তার কোথায় আছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত আছে। তাহলে দেখো পি সাইন থিটা তড়িৎ দ্বিমেরুর জন্য আর বিন্দুতে প্রাবল্য, এটা কত হবে, এই প্রাবল্যটাকে তুমি ধরে নাও কত E2। ওখানে একটু আগে আমরা ইকুয়েশনটা দেখলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যদি কোনো বিন্দু হয় তাহলে সেখানে তোমার প্রাবল্যের রাশিমালাটা হয় কত, পি বাই আর, মানে 1/4πε0, ওটা তো থাকছেই, তারপরে কি হয় পি বাই কত r3। তাহলে এখানে পি মানে তড়িৎ দ্বিমেরুটা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত আছে, পি সাইন থিটা আছে, তাহলে এটা হবে 1/4πε0 পি সাইন থিটা বাই r3। ঠিক আছে, এইবার দেখো একটু আগে আর একটা যেটা আমরা দেখলাম যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে হয় এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরের বিন্দুতে প্রাবল্যের অভিমুখটা কি হয়, তার বিপরীত দিকে হয়। তাহলে এখানে দেখো পি সাইন থিটার অভিমুখ কোন বরাবর আছে, এই বরাবর। তাহলে এখানে যে E2টা অর্থাৎ পি সাইন থিটার জন্য আর বিন্দুতে যে প্রাবল্য E2 আমরা পেলাম তার অভিমুখ কোন দিকে হবে, এটার বিপরীত দিকে। অর্থাৎ দেখো E2-র অভিমুখ কোন বরাবর হবে, এইটা, এই বরাবর। ঠিক আছে, এইবার এখানে দেখো E1 এই বরাবর কাজ করছে আর E2 এই বরাবর কাজ করছে। E1 আর E2 পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে আর বিন্দুতে লব্ধি প্রাবল্য কী হবে, দেখো এই E1 আর E2-র কি লব্ধিটা বা যোগফলটা হবে, যোগফল বলতে ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এই দুটোর আমরা কি করব, লব্ধিটা বার করব। তাহলে দেখো অতএব আর বিন্দুতে লব্ধি প্রাবল্য, এটা যদি E হয় তাহলে E সমান কী হবে, √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 ইন্টু কত কস 90 ডিগ্রি। কেন কস এখানে 90 ডিগ্রি হলো, কারণ E1 আর E2-র মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে তুমি এগুলো বসিয়ে দাও, তাহলে √, এটা দেখো 0 হয়ে যাবে। তাহলে E1 স্কোয়ার মানে এটা স্কোয়ার 1/4πε0 দেখো পি স্কোয়ার মানে 4p স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই নিচে দেখো r3 তার স্কোয়ার, এটারও কী হবে, স্কোয়ার হবে, স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এখানে দেখো 1/4πε0
এই পুরোটা স্কোয়ার ইনটু এখানে কি আছে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই আর কিউ তার কি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে যেটা কমন যাচ্ছে সেটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে এখানে লিখছি, তাহলে সমান এখানে দেখো রুট থাকলো, এই পার্টটা কত 0 হয়ে গেল, ওই জন্য ওটা লিখছি না। দিয়ে এখানে দেখো 1/4πε0 তার স্কোয়ার ইনটু দেখো পি স্কোয়ার বাই আর কিউ তার স্কোয়ার। এটা কি দুই জায়গায় আছে, দেখো এখানেও আছে এখানেও আছে, ওটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি কি পড়ে থাকবে, দেখো পড়ে থাকবে 4 cos স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা, এটা পড়ে থাকলো। এবার এটার সমান আমি এটাকে তুমি যদি রুটের ভিতরের থেকে বাইরে নিয়ে আসো তাহলে দেখো হবে 1/4πε0 ইন্টু, আচ্ছা এখানে এই লাইনের পরে কিন্তু এই লাইনটা, হ্যাঁ, তাহলে পি বাই কত আর কিউ ইন্টু রুটের মধ্যে দেখো যেটা আসবে এই 4 cos স্কোয়ার থিটা আছে, ওটাকে তুমি লেখো 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাহলে 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার ভ্যালু কত হয় 1 হয়, তাহলে আলটিমেট এই যে ই সেই ই এর ইকুয়েশন কি আসবে 1/4πε0 ইন্টু পি বাই আর কিউ ইন্টু রুট ওভার অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস কত 1। তাহলে এইটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন, বোঝা গেল। তাহলে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বিন্দু, সেই যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা, সেই রাশিমালা আমরা কত পেলাম, এইটা পেলাম। এইবার দেখো এই ই এর যে অভিমুখ, সেই ই এর অভিমুখ যদি দেখো এই বরাবর যদি কোনো একটা দিকে থাকে, দেখো এখানে E1 আর E2 কি সমান না, তাহলে তুমি ধরে নাও যে এই ইটা, এই যেটা ই সেটা E1 এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো সেটা হচ্ছে কত ফাই। তাহলে দেখো আমরা ভেক্টরে শিখেছি যদি ফাই হয় তাহলে ট্যান ফাই এটা সমান কী হবে E2 মানে অন্য ভেক্টরটা ইন্টু ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের কি সাইন বাই দেখো কী হবে E1 প্লাস E2 ইন্টু কত cos 90 ডিগ্রি, এটা ফর্মুলা। এবার দেখো cos 90 মানে কত 0 আর sin 90 মানে 1, তাহলে আলটিমেট এটার সমান দেখো আসবে E2 বাই কত E1। ঠিক আছে, এটা আমরা কত পাচ্ছি E2 বাই E1। এইবার এখানে E2 আর E1 এর ভ্যালুটা যদি তুমি বসাও তাহলে দেখো E2 এর জায়গায় কোনটা আছে এইটা, তাহলে ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে কি হবে, ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো ট্যান ফাই এটার সমান আসবে একেবারে ক্যালকুলেশন করে দেখো এখানে 1/4πε0 আছে, এখানে 1/4πε0 আছে, দুটো কেটে যাবে, এখানে পি আছে এখানেও পি আছে, কেটে যাবে, আর কিউ কেটে যাবে। তাহলে আলটিমেট দেখো এইটা তোমার থাকবে মানে E2 বাই E1 মানে সাইন থিটা বাই কত 2 cos থিটা, আলটিমেট এটা তোমার আসবে হাফ ইন্টু ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটা কত আসলো হাফ ট্যান থিটা। তাহলে এখান থেকে যদি আমরা ফাই বার করি ফাই ইকুয়াল টু দেখা হবে ট্যান ইনভার্স অফ হাফ। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যালকুলেশন, বুঝতে পেরেছো। আচ্ছা ট্যান ইনভার্স অফ হাফ ট্যান থিটা এইটা তোমার আসবে, বোঝা গেল। এবার দেখো এই যে ফাইনাল ইকুয়েশন যেটা আমরা পেলাম, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান 1/4πε0 পি বাই আর কিউ ইন্টু রুট ওভার অফ কত 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এবার দেখো এইটার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনে যদি তুমি থিটার ভ্যালুটা কত 0 বসাও, দেখো যদি তোমার থিটা ইকুয়াল টু 0 হয়, যদি থিটা সমান 0 ডিগ্রি হয় তাহলে আলোচ্য বিন্দুটি দেখো থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, এটা থিটা, তাহলে এইভাবে যদি আস্তে আস্তে কমা 0 ডিগ্রি করে দাও তাহলে দেখো আলোচ্য বিন্দুটা কোথায় অবস্থিত হবে, অক্ষের উপরে অবস্থিত হবে। তাহলে আলোচ্য বিন্দুটি অক্ষের উপর অবস্থিত হবে, তাই তো। এবার যদি থিটার ভ্যালু তুমি 0 করে দেবে এই ইকুয়েশনে, তাহলে দেখো ইকুয়েশনটা কি আসছে,
তাহলে দেখো অতএব ই সমান তোমার কত আসবে 1/4πε0 p/r³ ইন্টু √3 cos স্কোয়ার 0 ডিগ্রি প্লাস কত 1, cos 0 মানে কত 1, তাহলে এটা দেখো 3 + 1 মানে 4, তাহলে রুটের ভিতরে 4 মানে কত 2 হয়ে যাবে, তাহলে 1/4πε0 আলটিমেট দেখো হবে কত 2p/r³। অর্থাৎ দেখো যেটা আমরা ফার্স্ট এর পার্ট 8-এ লাস্টে যেটা করেছিলাম যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে যে বিন্দু সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কোনটা ছিল এইটা। তাহলে এখানে দেখো যে কোনো বিন্দু তার রাশিমালা, সেই রাশিমালাতে যদি আমরা থিটার ভ্যালুটা 0 বসিয়ে দিই তাহলে আমরা কি অক্ষের উপরে বিন্দুটা পাবো। আর 2 নাম্বার, তাহলে এটা ধরো 1 নাম্বার হলো, 2 নাম্বার থিটা = 90 ডিগ্রি যদি হয় তাহলে একেবারে লিখেছি বিন্দুটা কী হবে লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এখানে তুমি কি করো, এইবার থিটার জায়গায় কত 90 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে এটা = কত আসবে 1/4πε0 p/r³ ইন্টু √3 cos স্কোয়ার 90 ডিগ্রি প্লাস কত 1, cos 90 মানে কত হয় 0 হয়, আর এখানে 1 আছে, তাহলে আলটিমেট দেখো 1/4πε0 ইন্টু p/r³, যেটা আমরা একটু আগে এইটার আগেই দেখলাম একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো একটা বিন্দু সেখানে প্রাবল্যের রাশিমালা কোনটা ছিল এইটা। অর্থাৎ দেখো যে কোনো বিন্দু এই রাশিমালাটার মধ্যেই তোমার অক্ষের উপরে আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরের যে রাশিমালা সেই রাশিমালাটা কি লুকিয়ে আছে। ক্লিয়ার? ভেরি ভেরি টোটাল যে জায়গায় ক্যালকুলেশন দেখো লব্ধিটা কত আসছে, তারপরে লব্ধি ভেক্টরটা E1-এর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেটা টোটালটাই আমরা ক্যালকুলেশনটা ভালো করে মাথায় রাখবো, কারণ এখান থেকে তোমার প্রবলেম আসবে এবং এখান থেকে তোমার MCQ আসে প্রচুর পরিমাণে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার অভিমুখ অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে লব্ধি প্রাবল্যের রাশিমালাটা কি হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুর যে অভিমুখ তার সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে 90 ডিগ্রি, এই বিপরীত অভিমুখ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি অবস্থিত হচ্ছে। ঠিক আছে, দেখো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল কি টর্ক। তার আগে এটা ভালো করে মনে রাখবে সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে। সুষম তড়িৎ ক্ষেত্রে হচ্ছে কোনো একটা জায়গায় যে তড়িৎ ক্ষেত্র আছে সেই তড়িৎ ক্ষেত্রের মান যদি প্রত্যেকটা জায়গায় কি সমান হয় এবং অভিমুখ একই দিকে হয় তাহলে তখন সেটাকে বলা হবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র। এখানে এইরকমই একটা কি সুষম তড়িৎ ক্ষেত্র আছে যার অভিমুখী এই যে বোর্ড আছে তার নিচ থেকে উপরের দিকে। দেখো তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেই অভিমুখটা উপরের দিকে মানে কি এই তড়িৎ ক্ষেত্রটা যে আধানের জন্য সৃষ্টি হয়েছে তার নিচের দিকে কি আছে প্লাস আধান আছে। দেখো যদি প্লাস আধান থাকে তাহলে বলরেখাটা এইভাবে যাবে, আর আমরা জানি বলরেখার অভিমুখ যেদিকে বা বলরেখার উপরে যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকটাই তোমার কি করে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা সেটা কোন দিকে যাচ্ছে নিচ থেকে উপরে, তাহলে অবশ্যই এখানে কি একটা প্লাস আধান আছে। এই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা কি তড়িৎ দ্বিমেরুকে এরকম আমরা রাখলাম, তাহলে একটা তড়িৎ দ্বিমেরু যার এই বিন্দুতে কি -q আধান আছে আর বি বিন্দুতে +q আধান আছে। তাহলে দেখো এইখানে যে -q আধানটা আছে সেই -q আধানকে এই যে প্লাস আধান বা তড়িৎ ক্ষেত্রটা কি করবে নিচের দিকে টানবে, আর এখানে যে প্লাস আধানটা আছে সেই প্লাস আধানকে কি করবে এইদিকে বিকর্ষণ করবে। তাহলে নিচের দিকে যে বলে টানবে, ঠিক আছে, আমরা জানি তড়িৎ বল সমান কি হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু কত আধান। তাহলে দেখো নিচের দিকে যে বলে টানবে সেটা হচ্ছে কত q ইন্টু ই বা ই ইন্টু কিউ। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর -q আধানটাকে তড়িৎ ক্ষেত্রটাকে এইদিকে একটা বলে টানবে আর এইদিকে একটা বলে কি করবে বিকর্ষণ করবে, তাহলে এটাও কত হবে কিউ ই। ঠিক আছে, এইবার দেখো এরকম পেনটা তড়িৎ দ্বিমেরু ধরে নাও, একজন এইদিকে টানছে একজন এইদিকে টানছে, তাহলে তখন কি হবে পেনটা কি হবে এরকম ঘুরবে, অর্থাৎ পেনটা এরকম থেকে। তাহলে এখানে ক্লাস 11-এ তোমরা পড়েছো যে দ্বন্দ্ব বা কাপল কাকে বলে, যে কোনো একটা বস্তুর উপরে সমান এবং বিপরীতমুখী দুটো বল যদি কাজ করে
তাহলে বলা হবে যে ওই বস্তুটার উপরে কি একটা দ্বন্দ্ব বা কাপল সৃষ্টি হয়েছে। তাহলে দ্বন্দ্ব বা কাপল যদি হয় তাহলে যেহেতু এটা ঘুরছে তাহলে তার উপরে কি একটা টর্ক প্রযুক্ত হবে। আর টর্কের রাশিমালা আমরা কি জানি, টর্কের ফর্মুলা হচ্ছে যে টর্ক সমান যে কোনো একটা বল আর ওই যে সমান্তরাল বল দুটো কাজ করছে, বিপরীত এবং সমান্তরাল, ওই যে বল দুটো কাজ করছে তাদের মধ্যে কি লম্ব দূরত্ব। দেখো একটা বল এই দিকে একটা বল এই দিকে, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব মানে কোনটুকু হবে, লম্ব দূরত্ব মানে এইটা। দেখো এটা এ এটা বি আর এই বরাবর একটা এটার রেখা টেনে তুমি এটা দিয়ে দাও কি সি, তাহলে এই বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে কত এসি। তাহলে এটা মনে রাখবে, সুষম তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে যদি রাখা হয় তাহলে অবশ্যই তার উপরে কি একটা টর্ক প্রযুক্ত হবে। সেই টর্কের রাশিমালা কী হবে, টর্ক সমান বল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। কেন টর্ক প্রযুক্ত হচ্ছে, কারণ তড়িৎ দ্বিমেরু মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ থাকবে। তাহলে একটা চার্জকে কি করবে, আকর্ষণ করবে, আর একটা চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। দেখো এখানে যদি মাইনাস থাকতো আর এখানে যদি প্লাস থাকতো একই ঘটনা ঘটতো, এটাকে কি করতো, বিকর্ষণ করতো, এটাকে আকর্ষণ করতো, অর্থাৎ তখন এইভাবে ঘোরাতো। আর এটা থাকার জন্য কি এইভাবে ঘোরাচ্ছে। তাহলে এখানে যে টর্ক, সেই টর্কের রাশিমালাটা আমরা দেখব। তাহলে দেখো অতএব টর্ক এটা সমান কি, টর্ক সমান হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। এটা ভালো করে মাথায় রাখবে, কারণ এটা ক্লাস 11-এ তোমরা পড়েছো, দৃঢ় বস্তুর যে ঘূর্ণন ওখানে ছিল। তাহলে এখানে বল যেটা কাজ করছে সেটা কত কিউই, আর লম্ব দূরত্ব সেটা কত এসি। এবার এখানে দেখো এইখানেও যদি তুমি একটা তড়িৎ ক্ষেত্র এরকম টেনে দাও, বা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা। আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা না, সরি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে, থিটা হবে। পরস্পর কী কোণ, একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এইটা থিটা, এইটাও কী হলো, থিটা হলো। ক্লিয়ার। তাহলে এখানে দেখো এ সি বি একটা কি সমকোণী ত্রিভুজ, যার এ অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা কি লম্ব। তাহলে আমরা যদি এর ক্ষেত্রে সাইন থিটা বার করি, সেই সাইন থিটার সমান কী হবে, দেখো আমরা জানি সাইন থিটা এটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এসি আর অতিভুজ হচ্ছে কত, এবি। তাহলে এসি ইকুয়াল টু দেখো এবি সাইন থিটা, এবির ভ্যালু আবার কত, 2L, তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্য, তাহলে কত আসছে 2L সাইন থিটা, ঠিক আছে। তাহলে এইবার এই এসির জায়গায় আমরা কত বসিয়ে দেবো, 2L সাইন থিটা। তাহলে এটা ইকুয়াল টু দেখো আসছে কি কিউই ইন্টু 2L সাইন থিটা। তাহলে এটা দেখো এরকম লেখো যে 2L কিউ ইন্টু ই ইন্টু সাইন থিটা, এরকমভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। এবার এই 2L কিউ যেটা, সেটা হচ্ছে দেখো এই যে তড়িৎ দ্বিমেরুটা আমরা নিয়েছি তার কি দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, পিই ইন্টু সাইন থিটা। তাহলে টর্ক তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, টাউ। তাহলে টাউ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, পিই সাইন থিটা। তাহলে যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে তার উপরে যে টর্কটা প্রযুক্ত হবে সেই টর্ক টাউ ইকুয়াল টু কত, পিই সাইন থিটা। এই টাউ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, তাহলে এটাকে যদি তুমি ভেক্টর আকারে লেখো তাহলে টাউ ভেক্টর ইকুয়াল টু কী হবে, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। কেন, কারণ আমরা জানি দেখো যে এ ক্রস বি, এটা ক্লাস 11-এ পড়েছো, এ ক্রস বি ইকুয়াল টু কি এ বি সাইন থিটা, বা উল্টোভাবে এ বি সাইন থিটা তাকে আমরা কি লিখতে পারি, এ ক্রস বি। এখানে কি আছে, পিই সাইন থিটা, ওই জায়গাটা আমরা কি লিখলাম, পি ক্রস ই। তাহলে এইটাই হচ্ছে ওই যে টর্ক, সে টর্কের কি ভেক্টর রূপ, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা প্রমাণটা পরীক্ষায় আসে। তাহলে এবার এখান থেকে আর একটা জায়গা আমরা দেখব, এই যে টর্ক প্রযুক্ত হচ্ছে সেই টর্কের মান কখন বেশি হবে আর কখন ম্যাক্সিমাম হবে। দেখো টর্ক টাউ ইকুয়াল টু কত, পিই সাইন থিটা। তাহলে সাইন থিটার ভ্যালুর উপরে কি টর্কের ভ্যালু ডিপেন্ড করছে টাউয়ের ভ্যালু। এবার দেখো সাইন থিটার মিনিমাম ভ্যালু কত, 0, আর ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। তাহলে দেখো থিটা ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইকুয়াল টু 0 হলে কী হবে, টাউয়ের ভ্যালুটা মিনিমাম হবে, টাউ মিনিমাম হবে এবং সেই মিনিমাম ভ্যালুটা কত হবে, 0। অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র বরাবর যদি তুমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখো, অর্থাৎ এইরকমভাবে যদি তুমি একটা তড়িৎ দ্বিমেরুটাকে রেখে দাও,
অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বরাবর থাকলে, তড়িৎ ক্ষেত্র বরাবর মানে থিটা কত 0, তাহলে ওই তড়িৎ দ্বিমেরুর উপরে কি কোনো রকম টর্কই প্রযুক্ত হবে না, ঠিক আছে। আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা সাইন থিটা ইকুয়াল টু কত 1 হলে টাউয়ের ভ্যালু কি ম্যাক্সিমাম হবে, সেই ম্যাক্সিমাম ভ্যালু কত হবে পি ইন্টু ই, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশান বা টাউ ইকুয়াল টু তোমার পিই হবে কখন, যদি থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি হয়। তাহলে এখানে এই যে দুটো কেস, এটা খুব ভালো করে মাথায় রাখবে, কখন টর্কের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, কখন টর্কের ভ্যালুটা কি মিনিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম তখন হবে যদি কত থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটা এইটা যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হয়, তাহলে তড়িৎ দ্বিমেরুটা এইভাবে থাকবে, ঠিক আছে। আর মিনিমাম কখন হবে, যখন এইভাবে থাকবে। এই দুটো কেস ভালো করে দেখবে। আর এখান থেকে তোমার এই যে তড়িৎ যে দ্বিমেরু ভ্রামক তার ডেফিনেশনটা পাওয়া যায়। আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডেফিনেশন কি দেখেছিলাম, যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধানের মান আর তাদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, সেটাকে তোমার বলা হয় কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানেও তড়িৎ দ্বিমেরু ভ্রামক এইভাবে তুমি লিখতে পারো যে ই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে দেখো তখন টাউ ইকুয়াল টু কত পি, অর্থাৎ একক তড়িৎ ক্ষেত্রে বা একক তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে রাখলে বা কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে রাখলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, তাহলে তার উপরে যে টর্কটা প্রযুক্ত হবে সেই টর্কটাকে আমরা কি বলবো, তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো, যে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে লম্বভাবে রাখলে তার উপরে যে টর্কটা প্রযুক্ত হবে সেই টর্কটাকে আমরা কি বলবো, তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এই ডেফিনেশনটা ভালো করে মাথায় রাখবে। আর এটা যদি তোমার ভেক্টর যে সাইন, এটাকে যদি তোমাকে আঁকতে বলে, তুমি এইভাবে করতে পারো। এইটা ধরো পি, এইটা থাকলো ধরো এই বরাবর তুমি নিলে কি ই, এটা যদি ই হয় তাহলে টর্কটা কোন বরাবর থাকবে, টাউটা এই বরাবর থাকবে। কেন? কারণ দেখো আমরা জানি যে এ ক্রস বিটা এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে 90 ডিগ্রি, বি ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি 90 ডিগ্রি থাকে। তাহলে দেখো এ অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 90 ডিগ্রি। এটা দেখো 3 ডাইমেনশনাল, মানে তিনটে পেনকে তুমি এইভাবে নাও, একটা এইভাবে, একটা এইভাবে নাও, আর একটা উপরে যদি থাকে তাহলে দেখো দে আর মিউচুয়ালি কি পারপেন্ডিকুলার। তাহলে এরকম যদি কেস হয়, তাহলে একটা তোমার পি দ্বারা প্রকাশ করছে, একটা ই দ্বারা, তাহলে ওর সঙ্গে দুটোর সঙ্গে লম্ব হবে যেটা, সে লম্বভাবেটা কী হবে, টর্ক হবে। আমরা দেখেছি যে তোমার এখানে পি ক্রস ই বরাবর যদি তুমি এই চারটে আঙুলকে ঘোরাও, তাহলে বুড়ো আঙুলটা কোন বরাবর থাকবে, টর্ক বরাবর বা টাউ বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে এই যে আজকের থিওরিটা হলো, সেই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটা বারে বারে দেখার চেষ্টা করবে, কারণ এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো প্রচুর কাজে লাগবে। বিশেষ করে এইটা দেখবে ম্যাক্সিমাম সালে কি পরীক্ষায় এসেছে, এবং এটা পরেও কাজে লাগবে যখন আমরা তোমার তড়িৎ দ্বিমেরু এই চৌম্বক দ্বিমেরু পড়বো, সেই চৌম্বক দ্বিমেরুর ক্ষেত্রেও কি এটা কাজে লাগবে। আর এরপরে আর একটা থিওরি আছে, সেই থিওরিটা সামনের দিন করিয়ে দিয়ে তারপরে এই তড়িৎ দ্বিমেরু রিলেটেড যত রকম টাইপের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।